শুভ সকাল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গাইবান্ধা সরকারি কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি করোনা মহামারীর এই বাস্তবতায় তোমরা সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনেই দিনকাল যাপন করছো। আমি উৎপল রায়, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, গাইবান্ধা সরকারি কলেজ, গাইবান্ধা। আজকের ক্লাসে আমি দ্বাদশ শ্রেণীর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের পেশনা অধ্যায়টি আলোচনা করব। আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা পেশনার সংজ্ঞা, বৈশিষ্ট্য ও গুরুত্ব জানতে পারবে, পেশনা চক্রটি জানতে পারবে, পেশনা দানের উপায়সমূহ জানতে পারবে এবং মাসলোর চাহিদা সোপান তত্ত্বটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। তবে ক্লাসের শুরুতেই আমি তোমাদের উদ্দেশ্যে একটি ভিডিও প্রদর্শন করছি। ভিডিওটি মোটিভেশন বা পেশনার উপর, এবং ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা মোটিভেশন সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। তবে দেরি না করে শুরু করা যাক। What is motivation? Business experts say motivation is critical to effective leadership. That's great, but what exactly is motivation? Motivation comes from the word motive. Webster's dictionary defines the word motive as something within a person, as need, idea, or emotion that incites him or her to act. However, the original meaning of the word motive came from the concept of movement. Motivation then is a strong desire to accomplish something. It's about getting somewhere. Motivation is our internal desire to accomplish something that is important to us. Motivation is individually shaped by our needs, values, and goals. And lastly, motivation is influenced by the external environment around us. আশা করি ভিডিওটি তোমাদের ভালোই লেগেছে। এখন আমরা মোটিভেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ইংরেজি মোটিভেশন শব্দের বাংলা আবিধানিক অর্থ হলো প্রেরণা, আর ল্যাটিন শব্দ মুভেয়ার থেকে ইংরেজি মোটিভেশন শব্দের উৎপত্তি, যার অর্থ হলো টু মুভ বা চালনা করা। কর্মীরা মানুষ, যন্ত্র নয়। তাদেরকে দিয়ে জোর করে সবসময় কাজ করানো যায় না, বরং প্রেরণার মাধ্যমেই কর্মীদের মাঝে কাজের প্রতি আগ্রহ তৈরি করা যায়।
এখন আসছি প্রেষণার সংজ্ঞায়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্টিন জে গ্যাননের মতে প্রেষণা মূলত ব্যক্তিবিশেষের প্রয়োজন, আকাঙ্ক্ষা ও ধারণাকে বোঝায়, যা তাকে একটি বিশেষ পদ্ধতিতে কাজ সম্পাদনে উৎসাহ দেয়। আর সহজ কথায়, কর্মীবৃন্দের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে তাদেরকে অনুপ্রাণিত, উৎসাহিত ও প্ররোচিত করার প্রক্রিয়া বা কৌশলই হচ্ছে প্রেষণা। অর্থাৎ প্রেষণার মাধ্যমে কর্মীদেরকে উৎসাহিত, অনুপ্রাণিত করা যায় এবং প্রেষণার মাধ্যমে কর্মীদের মাঝে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা হয়। প্রেষণার সংজ্ঞাগুলো থেকে প্রেষণা সম্পর্কে নিচের ধারণাগুলো আমরা লাভ করতে পারি। এগুলো হচ্ছে প্রেষণা মনস্তাত্ত্বিক বিষয়, ধারাবাহিক কাজের সমষ্টি, লক্ষ্যকেন্দ্রিক এবং প্রেষণা কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করে। এখন আসছি প্রেষণার বৈশিষ্ট্যসমূহ। এখানে প্রেষণার কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। প্রেষণা একটি মনস্তাত্ত্বিক বিষয়, একটি অবিরাম প্রক্রিয়া, লক্ষ্য অর্জনের সহায়ক, অভাব কেন্দ্রিক, ধারাবাহিক কাজের সমষ্টি। এখন এই বৈশিষ্ট্যগুলো আমি সংক্ষেপে আলোচনা করব। প্রেষণা মনস্তাত্ত্বিক বিষয়, কারণ প্রেষণা মানব মনের সাথে জড়িত। মানুষের বা কর্মীদের অভাব পূরণের মাধ্যমেই তাদেরকে কাজের প্রতি উৎসাহিত করা হয়। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পক্ষে সবসময় কর্মীদের মন মানসিকতা সঠিকভাবে অনুধাবন করা সম্ভব হয় না। আবার কোনো ব্যক্তি নিজে থেকে মনোভাব প্রকাশ না করলেও তাকে সম্পূর্ণভাবে বোঝা সম্ভব নয়। তাই প্রেষণার মাধ্যমে কর্মীদের কাজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা হয়। এজন্য প্রেষণা একটি মনস্তাত্ত্বিক বিষয়। এরপর আসছি, প্রেষণা একটি অবিরাম প্রক্রিয়া। প্রেষণা একটি ধারাবাহিক বা অবিরাম ব্যবস্থাপকীয় কাজ। যখনই প্রেষণা প্রদান বন্ধ করা হবে তখনই কর্মীরা নিরুৎসাহিত হয়ে পড়বে। এজন্য প্রেষণাকে একটি অবিরাম বা ধারাবাহিক প্রক্রিয়া বলা হয়ে থাকে। প্রেষণা লক্ষ্য অর্জনের জন্য পরিচালিত হয়। কর্মীদের দিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কাজ করানো হয়। অন্যদিকে কর্মীরাও তাদের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য কাজ করে। তাই প্রতিষ্ঠানের লক্ষ্যকে সামনে রেখে ব্যবস্থাপকগণ কর্মীদের প্রয়োজন বিবেচনা করে সেগুলো মেটাতে সচেষ্ট থাকে। এভাবে প্রেষণা সবসময় প্রাতিষ্ঠানিক বা ব্যক্তিক লক্ষ্যকে কেন্দ্র করেই আবর্তিত হতে থাকে। এরপর আসছি অভাব কেন্দ্রিক। পৃথিবীতে এমন মানুষ হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না যার কোনো অভাব বা প্রয়োজন নেই। এই অভাবগুলো পূরণের মাধ্যমেই মানুষকে বা কর্মীদেরকে প্রণোদনা বা উৎসাহিত করা হয় এবং তারা কাজের প্রতি আগ্রহী হয়। এজন্যই প্রেষণাকে অভাব কেন্দ্রিক বলা হয়ে থাকে। এখন আসছি প্রেষণার গুরুত্ব কি এ সম্পর্কে। একথা অনস্বীকার্য যে প্রেষণার গুরুত্ব অপরিসীম। আমরা সবাই জানি যে একটি ঘোড়াকে হয়তো জোর করে পানিতে নামানো যায়, কিন্তু জোর করে ঘোড়াকে দিয়ে পানি পান করানো সম্ভব নয়। আর মানুষ তো সৃষ্টির সেরা জীব, তাই মানুষকে দিয়ে সব সময় জোর করে কাজ আদায় করা সম্ভব নয়। বরঞ্চ প্রেষণা দানের মাধ্যমেই একজন মানুষের কাছ থেকে খুব সহজে এবং সফলভাবে কাজ আদায় করা সম্ভব হয়। এবং
একজন ব্যবস্থাপকের সফলতা নির্ভর করে তার প্রেরণা প্রদান প্রক্রিয়ার উপর। প্রেরণার গুরুত্ব আলোচনা করলে যে বিষয়গুলো সামনে আসে সেগুলো হচ্ছে সহজে লক্ষ্যার্জন, কাজের প্রতি আগ্রহ সৃষ্টি, সম্পর্কের উন্নয়ন, সম্পদের সর্বোত্তম ব্যবহার, উৎপাদন বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি এবং শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। প্রথমে আসছি সহজে লক্ষ্যার্জন। কর্মীদের প্রেরণা প্রদানের মাধ্যমে খুব সহজেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। কাজের প্রতি আগ্রহ সৃষ্টি। কর্মীরা কেন কাজ করবে? তাদের যে অভাব বা প্রয়োজন আছে সেগুলো পূরণ করা হলে বা তাদের প্রেরণা প্রদান করলে তাদের মধ্যে কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। সম্পর্কের উন্নয়ন। প্রেরণা প্রক্রিয়ায় কর্মীদের আর্থিক ও অনার্থিক সুবিধা দেওয়া হয়ে থাকে। চাহিদা ও প্রয়োজন পূরণ করা হয় বলে কর্মীদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আন্তরিকতা তৈরি হয়। এতে কর্মীরা বেশি করে উৎপাদনের চেষ্টা করে। এর ফলে শ্রমিক মালিক উভয়ের স্বার্থ যেমন রক্ষা হয়, তেমনি শ্রমিক মালিক সম্পর্কের উন্নয়নও ঘটে। সম্পদের সর্বোত্তম ব্যবহার। প্রতিষ্ঠানের সফলতা মূলত মানব সম্পদের সর্বোত্তম ব্যবহারের উপর নির্ভর করে। এজন্য প্রেরণা প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের উদ্দীপনা দিয়ে কর্মীদের মনে কাজ করার ইচ্ছা জাগিয়ে তোলা হয়। এতে তাদের যোগ্যতার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়। উৎপাদন বৃদ্ধি। উপকরণ ও উৎপাদনের অনুপাতকেই উৎপাদনশীলতা বলে। সঠিকভাবে প্রেরণা দেওয়ার ফলে কাজের প্রতি কর্মীদের আগ্রহ উৎসাহ বাড়ে। এতে তারা অল্প পরিশ্রমেই কাজ করতে পারে। এর ফলে প্রেরণার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। দক্ষতা বৃদ্ধি। অর্থ, সময়, শ্রম ও অন্যান্য উপকরণ অপচয় না করে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের সামর্থ্যকেই দক্ষতা বলা হয়। নিজের ইচ্ছায় ও আনন্দের সাথে কাজ করলে কর্মীদের কাজের দক্ষতা বাড়ে। তারা অল্প সময়ে কোনো কিছু অপচয় না করে কাজ করে। ফলে প্রেরণার মাধ্যমে ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানেরও দক্ষতা বৃদ্ধি পায়। সবশেষে আসছি শ্রমের ঘূর্ণায়মানতা হ্রাস। কোনো নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানে কর্মীদের আসা যাওয়া বা চাকরি ছেড়ে দেওয়ার অনুপাত বা হারকে শ্রমের ঘূর্ণায়মানতা বলে। সাধারণত প্রেরণা পেলে কর্মীরা তাদের বর্তমান চাকরিতে সন্তুষ্ট থাকে এবং তারা চাকরি ছেড়ে অন্য কোথাও যেতে আগ্রহী হয় না। তাই কর্মীদের উপযুক্ত উপায়ে প্রণোদিত করা গেলে প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য কর্মী ধরে রাখা সম্ভব হয়। এভাবে শ্রমের ঘূর্ণায়মানতা হ্রাস পায়। এখন আসছি প্রেরণা চক্র কি। প্রেরণা একটি ধারাবাহিক ও অবিরাম প্রক্রিয়া। অভাবই হল প্রেরণার মূল ভিত্তি। প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ে নিয়োজিত কর্মীদের সবসময়ই বহুমুখী প্রয়োজন ও অভাব দেখা দেয়। এই অভাবসমূহ পূরণের লক্ষ্যে তাদের মধ্যে তাড়না সৃষ্টি হয়। কর্মীরা বিভিন্ন আচরণে তা প্রকাশ করে থাকে। এক্ষেত্রে প্রশাসনের কাজ হলো কর্মীদের অভাব চিহ্নিত করে তা পূরণের ব্যবস্থা করা। এর মাধ্যমে কর্মীরা ইতিবাচক আচরণে উদ্বুদ্ধ হয়। ব্যবস্থাপনার ক্ষেত্রে এই কাজটিকেই বলা হয় প্রেরণা। অর্থাৎ কোনো অভাববোধের প্রেক্ষিতে যে প্রেরণা প্রক্রিয়া শুরু হয় তা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সমাপ্তির পর পুনরায় নতুন করে আরেকটি অভাবের সৃষ্টি হয়। এভাবে যে প্রক্রিয়া চলমান থাকে তাকে প্রেরণা চক্র বলে। উক্ত চক্রে নির্দিষ্ট কিছু পদক্ষেপ আছে। সেগুলো হচ্ছে অভাব, তাড়না, লক্ষ্যাভিমুখী আচরণ, উদ্দীপক প্রাপ্তি, সন্তুষ্টি অর্জন, তারপর আবার অভাব।
প্রেরণার মূল ভিত্তি কিংবা উৎস হল এই অভাব বা প্রয়োজন অনুভব করা। এই অভাব বা প্রয়োজনের কারণেই কর্মীদের মধ্যে তাড়না তৈরি হয়ে থাকে। তাড়না থেকেই ব্যক্তি বা কর্মী লক্ষ্যাভিমুখী আচরণে উদ্বুদ্ধ হন। প্রেরণার ক্ষেত্রে প্রভাব সৃষ্টিকারী উপাদান হল উদ্দীপক। প্রেরণা প্রক্রিয়ার এ পর্যায়ে কর্মী সুনির্দিষ্ট কর্মপ্রচেষ্টার মাধ্যমে অভাব পূরণে সক্ষম হন। এ অভাব পূরণই হল কর্মীর মূল লক্ষ্য। আর অভাব পূরণের মধ্য দিয়েই মূলত সন্তুষ্টি আসে। প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্দীপক অর্থাৎ সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে কর্মীদের চাহিদা পূরণ করতে পারলেই তারা সন্তুষ্টি লাভ করে। এটি হলো প্রেরণা চক্রের চূড়ান্ত পর্যায়। এই প্রক্রিয়াটি চলমান থাকে, অর্থাৎ সন্তুষ্টি লাভের পর আবার নতুন অভাব মানুষের মধ্যে দেখা দেয়। এরপর আসছি প্রেরণা দানের উপায়সমূহ। প্রেরণা দানের দুটি উপায় আছে, একটি হচ্ছে আর্থিক উপায়, আরেকটি হচ্ছে অনার্থিক উপায়। প্রথমে আলোচনা করব প্রেরণা দানের আর্থিক উপায়সমূহ। ন্যায্য পারিশ্রমিকের মাধ্যমে প্রেরণা দেওয়া যেতে পারে, এটি এক প্রকার আর্থিক উপায়। বিনিময়ের সবচেয়ে সহজ ও উত্তম একটি মাধ্যম হলো অর্থ। এটি কর্মীদের দ্রুত কাজ করতে উৎসাহিত করে, তাই কর্মীদের তাদের পরিশ্রমের জন্য উপযুক্ত পারিশ্রমিক ও বেতন দিতে হবে। এরপর বোনাস। বিভিন্ন উপলক্ষে বেতন ভাতার অতিরিক্ত যে অর্থ কর্মীদের দেয়া হয় তাই বোনাস। বোনাস কর্মীদের কাছে একটি বাড়তি পাওনা। এছাড়া তাদের উৎসাহ বোনাসও দেওয়া যেতে পারে। এর ফলে কর্মীরা কাজের প্রতি বেশি মনোযোগী হয়। মুনাফার অংশ। প্রেরণার একটি অভিনব পদ্ধতি হলো কর্মীদেরকে মুনাফার অংশ দেয়া। কোনো প্রতিষ্ঠান অর্জিত মুনাফার একটি অংশ কর্মীদের দিয়ে থাকে। এর ফলে কর্মীরা প্রতিষ্ঠানকে নিজের বলে মনে করে এবং আরো বেশি মুনাফা অর্জনের জন্য সচেষ্ট হয়। এরপর আছে বিভিন্ন ধরনের ভাতা, যেমন চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, আবাসন ভাতা, এগুলোর মাধ্যমেও প্রেরণা দেওয়া যেতে পারে। বেতন বৃদ্ধি। বছর শেষে বা নির্দিষ্ট মেয়াদ শেষে মূল বেতনের উপর নির্দিষ্ট হারে বা নির্দিষ্ট পরিমাণে বেতন বাড়লে তা কর্মীদের কাজ করার আগ্রহ বাড়াতে সহায়ক। তাই তাদেরকে উৎসাহিত করা এবং তাদের কাজের আগ্রহ ধরে রাখার লক্ষ্যে বার্ষিক বেতন বাড়ানোর ব্যবস্থা করতে হবে। এবং সবশেষে আসছি পদোন্নতি। কর্মীদের পদোন্নতি দেয়া হলে তাদের দীর্ঘদিন একই কাজ বারবার করার ক্লান্তি দূর হয়। এছাড়া পদোন্নতির মাধ্যমে দায়িত্ব ও মর্যাদা বাড়ার পাশাপাশি তাদের আয়ও বাড়ে। ফলে তাদের জীবনযাত্রার উন্নয়ন ঘটে। এতে তারা কাজের প্রতি আরো বেশি আরো মনোযোগী এবং আন্তরিক হয়। এরপর আসছি প্রেরণা দানের অনার্থিক উপায়সমূহ। সুষ্ঠু কর্মপরিবেশ। প্রতিষ্ঠানের সুষ্ঠু, মনোরম, নিরিবিলি ও স্বাস্থ্যকর পরিবেশ কর্মীর কাজ করার আগ্রহ আরো বাড়িয়ে দেয়। এতে কর্মীরা স্বচ্ছন্দভাবে কাজ করে। অনেক ক্ষেত্রে অনুকূল পরিবেশ কর্মীদের আর্থিক সুবিধার চেয়েও বেশি উৎসাহিত করে। এরপর চাকুরির নিরাপত্তা। সব ধরনের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও চাকরির স্থায়িত্বহীনতা কর্মীর কাজের প্রতি মনোযোগ নষ্ট করে এবং মানসিক অশান্তি তৈরি করে। তাই কর্মীদের আস্থা অর্জনের লক্ষ্যে তাদের চাকরির নিরাপত্তা বিধান করতে হবে। এতে কর্মীরা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে কাজে মনোনিবেশ করতে পারে। শুষ্ক পদোন্নতি। কোনো কোনো ক্ষেত্রে কর্মীদের অতিরিক্ত পারিশ্রমিক বা সুযোগ সুবিধা ছাড়াও
পদোন্নতি দেওয়া হতে থাকে। এই ব্যবস্থাকে শুষ্ক পদোন্নতি বলা হয়। এতে প্রতিষ্ঠানের কোনো বাড়তি খরচ হয় না, তবে অনেক ক্ষেত্রে কর্মীরা অনেক বেশি উৎসাহিত হয়। প্রশিক্ষণ কর্মীদের পেশাগত জ্ঞান ও দক্ষতা উন্নয়নের জন্য হাতে কলমে শিক্ষা পদ্ধতিকে প্রশিক্ষণ বলে। এর মাধ্যমে নতুন কাজ ও প্রযুক্তি ব্যবহার সহজ হয় এবং মানসিক শান্তিও বাড়ে। এছাড়া দক্ষতার সাথে কাজ করলে একঘেয়েমি ভাব আসে না, ফলে কর্মীরা প্রেষিত হয়। স্বীকৃতি ও প্রশংসা কর্মীদের সাফল্যে তথা সুষ্ঠুরূপে কাজ সম্পাদনের প্রেক্ষিতে স্বীকৃতি ও প্রশংসার ব্যবস্থা করা উচিত। এতে তারা আরো বেশি উৎসাহী হবে। এবং সবশেষে আসছি উত্তম ব্যবহার। ব্যবস্থাপনার পক্ষ থেকে কর্মীদের সাথে সবসময় উত্তম আচরণ করা উচিত। যে ব্যবস্থাপক যত বেশি মানবিক হবেন, তিনি কর্মীদের কাছ থেকে তত বেশি কাজ আদায় করতে পারবেন। এরপর আসছি মাসলোর চাহিদা সোপান তত্ত্ব কি এ সম্পর্কে। আব্রাহাম হ্যারল্ড মাসলো আমেরিকার একজন বিশিষ্ট মনোবিজ্ঞানী এবং মানবীয় সম্পর্ক আন্দোলনের অন্যতম সংগঠক। তিনি প্রেরণা দানের একটি তত্ত্ব উদ্ভাবন করেন। এটি মাসলোর চাহিদা সোপান তত্ত্ব নামে সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। 1943 সালে এ থিওরি অফ হিউম্যান মোটিভেশন নামক গ্রন্থে তিনি চাহিদা সোপান তত্ত্বটি প্রকাশ করেন। তত্ত্বটি দুটি নীতির উপর প্রতিষ্ঠিত। প্রথমত, মানুষের চাহিদাগুলোকে গুরুত্বের ভিত্তিতে সাজানো যায়, এবং দ্বিতীয়ত, একটি অভাব পূরণ হলে আরেকটি অভাব পূরণের প্রয়োজন দেখা দেয়। এখন মাসলোয়ের চাহিদা সোপান তত্ত্বটি একটি চিত্রের মাধ্যমে বর্ণনা করা হবে। চাহিদা সোপান তত্ত্বের মূল বক্তব্য হল, প্রেরণার বিষয়টি মানুষের অভাব তথা চাহিদা পূরণের সাথে সম্পৃক্ত। মানুষের 5 স্তরের অভাব আছে। এক স্তরের অভাব পূরণ হলেই আর এক স্তরের অভাব দেখা দেয়। এক্ষেত্রে পর্যায়ক্রমিক অভাব পূরণের মধ্য দিয়ে ব্যক্তিকে প্রেরণা দেওয়া সম্ভব। পূরণ হয়েছে এমন অভাব নয়, বরং অপূরণকৃত অভাব প্রেরণার ক্ষেত্রে উদ্দীপক হিসেবে কাজ করে। আব্রাহাম মাসলো চাহিদা স্তরের প্রথম 2 স্তরকে নিম্ন স্তরের অভাব এবং পরবর্তী 3 স্তরের অভাবকে উচ্চ স্তরের অভাব হিসেবে আখ্যায়িত করেছেন। মানুষের অভাব অপরিসীম। এ অভাবের প্রকৃতি এতটাই বিচিত্র যে তা প্রকাশ করা সম্ভব নয়। মাসলো তার গবেষণার মাধ্যমে মানব জীবনের অভাবগুলোকে প্রকৃতির ভিত্তিতে প্রধান 5টি শ্রেণীতে ভাগ করেছেন। এগুলো হলো জৈবিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, স্নেহ ভালোবাসার চাহিদা বা সামাজিক চাহিদা, আত্মমর্যাদার চাহিদা এবং আত্মপূর্ণতার চাহিদা। মাসলো মনে করেন, মানুষের জীবনে এই অভাবগুলো পর্যায়ক্রমিকভাবে দেখা দেয়। একটি অভাব পূরণ হওয়ার পর আরেকটি অভাব এসে উপস্থিত হয়। এই অভাবগুলো ধারাবাহিকভাবে মেটানোর উপরই কর্মীর প্রেরণা নির্ভর করে। এ বিষয়ে মাসলোর বক্তব্য হলো, একজন ব্যক্তির কোনো এক স্তরের অভাব পূরণের পর তার অপেক্ষাকৃত উচ্চ স্তরের অভাব পূরণের জন্য প্রেরণা পদ্ধতি পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ মানুষের একটি স্তরের অভাব পূরণ হলে পরের স্তরের অভাব তার সামনে দেখা দেয় এবং সেটি পূরণের জন্যই মানুষ তার কর্ম পরিচালনা করে। এটি ছিল মাসলোয়ের
চাহিদা সোপান তত্ত্বের মূল বক্তব্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমি আলোচনা না করে বরং তোমাদের বাড়ির কাজ হিসেবে দিতে যাচ্ছি। প্রথম বিষয়টি হচ্ছে প্রেরণা ও মনোবলের সম্পর্ক দেখাও, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে প্রেরণা ও উৎপাদনশীলতার সম্পর্ক দেখাও। তোমরা বাড়িতে বসে নিজেরাই এই প্রশ্ন দুটির উত্তর বের করবে এবং এগুলো ভালোভাবে স্টাডি করবে। কষ্ট করে আমার এই ক্লাস শোনার জন্য বা এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো এই অনলাইন ক্লাসে আমি সকলকে বিদায় জানাচ্ছি।